রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ভগ্ন হৃদয় কাব্য রচনা করলেন, তারপর থেকে অন্তত জীবন স্মৃতিতে তিনি যে কটি কাব্যের নাম বা রচনার নাম, কাব্য নয় রচনার নাম উল্লেখ করেছেন, সেগুলি আমরা বলতে পারি রবীন্দ্র সাহিত্যের একদম প্রাথমিক যুগ, তার প্রথম সাহিত্য জীবনের আসল সাহিত্য সৃষ্টি। যদিও বাল্মীকি প্রতিভা, শৈশব সঙ্গীত বা রুদ্রচণ্ড তার সাহিত্য জীবনের খুব একটা উৎকৃষ্ট রচনা নয়, তাও তা উল্লেখ্য। রুদ্রচণ্ড যদিও প্রথম নাটক, কিন্তু বাল্মীকি প্রতিভা নাটক হিসেবে অনেক বেশি সাহিত্যিক মর্যাদা পেয়েছিল। লেখক নিজেই একে গীতি নাটিকা বলেছেন। বাল্মীকি প্রতিভার পাঠযোগ্য কাব্যগ্রন্থ, মানে রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে বাল্মীকি প্রতিভা পাঠযোগ্য কাব্যগ্রন্থ নয়, ইহা সুরের নাটিকা। এর পরের অংশ থেকে যে কটি কাব্যের কথা জীবন স্মৃতিতে আমরা পাচ্ছি, তাকে বলা যেতে পারে রবীন্দ্র কাব্যের উচ্ছ্বাস পর্ব। সন্ধ্যা সঙ্গীত থেকে প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, যা রবীন্দ্র কাব্য সাহিত্যের পরিণতির যুগের ঠিক আগের অংশ। তার মনে হয়েছে যে আবেগ সংহত হতে পারেনি, অগভীর হয়ে রয়েছে এবং রস পরিণাম লাভ করে শিল্পসম্মত প্রকাশ লাভে সার্থক সাহিত্যে হয়তো এগুলি রূপান্তরিত হতে পারেনি, কিন্তু কবির কথায় সে লেখাটার মূল্য না থাকিতে পারে, কিন্তু খুশিটার মূল্য আছে। তাছাড়া সন্ধ্যা সঙ্গীত তাকে বিশেষ ক্ষেত্রে পরিচিতি দিতে শুরু করে। সেই ভাবের ও আনন্দের সহায়তাতেই বিবিধ প্রবন্ধ, বউ ঠাকুরানীর হাট প্রকাশ পায় এই সময়। এদের মধ্যে প্রভাত সঙ্গীতের সময়কালটা একটু বিশেষভাবে আলোচনা করা যায়। এই সময় কবির মন মানসিকতার এক বিস্তীর্ণ বদল ঘটেছিল, যেন এক বিশ্বজনীন বৃহত্তর অনুভবের সামনে তিনি এসে দাঁড়ালেন। প্রভাতের প্রথম আলো বিচ্ছুরিত হয়ে পড়লে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটির মতোই উৎসারিত হয়ে তাকে বয়ে নিয়ে চলল। তিনি প্রথম চোখ না চৈতন্য দিয়ে এই পৃথিবীকে দেখলেন। পৃথিবীর এই যে চঞ্চলতা, এই যে থেমে না থাকা, এটা কবি বহুকাল ধরে তার দর্শন এবং তার সাহিত্যের মধ্যে রেখে দিয়েছিলেন। তাকে এই বিষয়টা ভীষণভাবে প্রভাবিত করেছিল। এরপর পাহাড়ে গিয়ে প্রতিধ্বনি কবিতা লিখে নিজের কবি প্রতিভার বিকাশ ঘটিয়েছিলেন প্রায় অলক্ষ্যে। বিশ্বের সব সুর এক নিরন্তর ধ্বনিতে বাজছে, যা সর্বতোভাবে আমরা শুনতে পাই না বলে ব্যাকুল হই, কিন্তু তার প্রতিধ্বনি পাই আমরা এই প্রকৃতির সমস্ত ক্ষেত্রে, তা ওই মহাসঙ্গীতেরই প্রতিধ্বনি। এইভাবে আনন্দময় সত্তার সঙ্গে মিলন ঘটে। আমরা বুঝি কিভাবে তিনি নিজের মধ্যে থেকেই নিজেকে গড়ে তুলছিলেন। আসলে সন্ধ্যা সঙ্গীতে একটা চেতনার আবদ্ধ বিষয় ছিল, মানে চেতনার বদ্ধতা ছিল। প্রভাত সঙ্গীতে এসে সেই রুদ্ধদ্বার একেবারে খুলে গেল। যখন যাহাকে হারাইয়াছিলাম তাহাকে পাইলাম, শুধু পাইলাম তাহা নহে, বিচ্ছেদের ব্যবধানের ভিতর দিয়া পূর্ণতর পরিচয়ে পাইলাম। তিনি জীবন স্মৃতিতেই বলছেন যে আমার শিশুকালের বিশ্বকে প্রভাত সঙ্গীতে যখন আবার পাইলাম, তখন তাহাকে অনেক বেশি পাওয়া গেল। প্রকৃতির মধ্যে এসে, শূন্য বিস্তীর্ণ বিস্তৃত প্রান্তরের কাছে এসে রবীন্দ্রনাথের সেই চৈতন্যের চক্ষু যেন খুলে গেল এবং তিনি বুঝতে পারলেন এই যে দেখা, এই দেখার মধ্যে যে সম্পূর্ণতাটা রয়েছে, সেটাই মানুষকে বড় করে তোলে। এবং এই বিষয়টাই তার মধ্যে ভেঙে গেল বলে প্রভাত সঙ্গীতেই এসে আমরা বলতে পারি রবীন্দ্রনাথকে আমরা রবীন্দ্রনাথের মতো করে পেলাম। এই প্রকাশিত প্রতিষ্ঠিত হয়ে ওঠার সময় প্রকাশ পায় আরো একটি রচনা, সেটা হচ্ছে
প্রকৃতির প্রতিশোধ। রবীন্দ্রনাথ তখন প্রকৃতিতেই মগ্ন ছিলেন। তাছাড়া এমন সময় সীমা ও অসীমের গভীর দর্শনকে তিনি উপলব্ধি করা শুরু করেছেন। সেই বিষয়টাই পরবর্তীকালে অনেক পরে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এই কবিতাতে তিনি, কবিতার প্রাকপটে তিনি এক কথাই মানে এই বিষয়টা তিনি আরো বিস্তীর্ণ ভাবে বলেছেন। এই কবিতার আলোচনা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দেবো, সেই আলোচনায় গেলেই বিষয়টা আরো পরিষ্কার হবে। এরপর ছবি ও গান যখন প্রকাশিত হচ্ছে তখন তিনি বিবাহিত। এ পর্বে জীবনের এক চরম পরিণতি ঘটেছে, তাই ছবি ও গানে তিনি প্রাণ ভরে প্রকৃতির সঙ্গে মানব জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করলেন, যেন তাকে দেখার দৃষ্টিতে পেয়ে বসেছিল। এই দৃশ্যের উপর কল্পনার সহায়তায় সহজ আনন্দে তিনি রচনা করলেন ছবি ও গান। কড়ি ও কোমল পর্বের আগে জীবন স্মৃতিতে সংযোজিত হয়েছে বালক, বঙ্কিমচন্দ্র এবং মৃত্যু শোক নামে তিনটি পর্যায়, তিনটি অংশ বা পর্ব। প্রত্যেকটি পর্বে তিনি আরো কয়েক ধাপ করে এগিয়ে গেছেন আমাদের রবীন্দ্রনাথ হতে। তবে যেখানে তার অগ্নিশুদ্ধি ঘটেছে সেটা কিন্তু মৃত্যু শোক পর্ব। সেই পর্বে কাদম্বরী দেবীর মৃত্যু তার জীবনে একটা বিশাল বড় অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটাই তাকে বয়ে নিয়ে চলেছে। অনেকে অনেক রকম কথা বলেন যে এটি তার জীবন দেবতা পর্বের শুরু, বা এই জীবন দেবতাই তাকে এগিয়ে নিয়ে চলেছে। অনেক রকমের বক্তব্য থাকতেই পারে, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই বলছেন এক জায়গায়, আমার 24 বছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়, তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। শিশু বয়সের লঘু জীবন বড় বড় মৃত্যুকেও অনায়াসেই পাশ কাটাইয়া ছুটিয়া যায়, কিন্তু অধিক বয়সে মৃত্যুকে অত সহজে ফাঁকি দিয়া এড়াইয়া চলিবার পথ নাই। তাই সেদিনকার সমস্ত দুঃসহ আঘাত বুক পাতিয়া লইতে হইয়াছিল। জীবনের কোথাও যে কিছুমাত্র ফাঁক আছে তাহা তখন জানিতাম না। সমস্তই হাসি কান্নার একেবারে নিরেট করিয়া বোনা, তাহাকে অতিক্রম করিয়া আর কিছুই দেখা যাইত না। তাই তাহাকে একেবারে চরম করিয়াই গ্রহণ করিয়াছিলাম। এই মৃত্যু শোককে রবীন্দ্রনাথ তার জীবনের মধ্যে দিয়ে বার করে দেননি, এটাকে তিনি ধারণ করেছিলেন। এবং এই মৃত্যু শোক পর্বেই শেষ অংশে তিনি বলছেন, বাড়ির ছাদে একলা গভীর অন্ধকারে মৃত্যু রাজ্যের কোনো এক চূড়ার উপরকার একটা ধ্বজা পতাকা, তার কালো পাথরের তরুণদ্বারের উপর আঁক পাড়া কোনো একটা অক্ষর কিংবা একটা চিহ্ন দেখিবার জন্য আমি যেন সমস্ত রাত্রিটার উপর অন্ধের মতো দুই হাত বুলাইয়া ফিরিতাম। আবার সকালবেলায় যখন আমার সেই বাহিরের পাতা বিছানাটার উপরে ভোরের আলো আসিয়া পড়িত, তখন চোখ মেলিয়াই দেখিতাম আমার মনের চারিদিকের আবরণ যেন স্বচ্ছ হইয়া আসিয়াছে। কুয়াশা কাটিয়া গেলে পৃথিবীর নদী গিরি অরণ্য যেমন ঝলমল করিয়া ওঠে, জীবন লোকের প্রসারিত ছবিখানি আমার চোখে তেমনি শিশির সিক্ত নবীন ও সুন্দর করিয়া দেখা দিয়াছে। আমি একটু আগেই বললাম যে রবীন্দ্রনাথের অগ্নিশুদ্ধি বা একটা নবজন্ম ঘটেছিল এই মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে। তিনি এসে পৌঁছেছিলেন এমন একটা অংশে যা একই সঙ্গে আলোকিত এবং গভীর। পরের পর্ব বর্ষা ও শরতে, তাই তিনি বলছেন, আমার কবিতা এখন মানুষের দ্বারে আসিয়া দাঁড়াইয়াছে। এখানে তো একেবারে অবারিত প্রবেশের ব্যবস্থা নাই। মহলের পর মহল, দ্বারের পর দ্বার, পথে দাঁড়াইয়া কেবল বাতায়নের ভিতরকার দ্বীপ লোকটুকু মাত্র দেখিয়া কতবার ফিরিতে হয়। সানাইয়ের বাঁশিতে ভৈরবীর তান দূর প্রাসাদের সিংহদ্বার হইতে কানে আসিয়া পৌঁছায়।
এবারে রবীন্দ্রনাথের কবিতার মধ্যে সেই যে সরলতা, সেই যে একমুখীনতা এবং রবীন্দ্রনাথের মতে যে কাঁচা এক ধরনের আবেগ সর্বস্বতা, সেটা আর নেই। করি ও কোমল মানুষের জীবন নিকেতনের সেই সম্মুখের রাস্তাটায় দাঁড়াইয়া গান, সেই রহস্য সভার মধ্যে প্রবেশ করিয়া আসন পাইবার জন্য দরবার, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই, বিশ্ব জীবনের কাছে ক্ষুদ্র জীবনের এই আত্মনিবেদন। কারণ রবীন্দ্রনাথের এখন উচ্ছ্বাস, স্বপ্ন, আবেগের দিন গেছে, এবার বাস্তবের মাটিতে পা পড়ে গিয়েছে। করি ও কোমলে কাব্য মানুষের স্পর্শ লাভ করেছে। কবি জীবন স্মৃতির শেষ অংশে ভারী সুন্দর একটি বর্ণনা করে, সুন্দর একটি লেখনীর দ্বারা এই বক্তব্য শেষ করেছেন, যেখানে তিনি সরাসরি ভাবে জীবন দেবতার প্রসঙ্গকেও এনেছেন। খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। এই অংশের আলোচনার মাধ্যমেই আমরা এই আলোচনাও শেষ করব। তিনি বলছেন যে এবারে একটা পালা সাঙ্গ হইয়া গেল, জীবনে এখন ঘরের ও পরের, অন্তরের ও বাহিরের মেলামেলির দিন ক্রমে ঘনিষ্ঠ হইয়া আসিয়াছে। এখন হইতে জীবনের যাত্রা ক্রমশই ডাঙার পথ বাহিয়া লোকালয়ের ভিতর দিয়া যে সমস্ত ভালো মন্দ, সুখ দুঃখের বন্ধুরতার মধ্যে দিয়া উত্তীর্ণ হইবে, তাহাকে কেবলমাত্র ছবির মতো করিয়া হালকা করিয়া আর দেখা চলে না। এখানে কত ভাঙা গড়া, কত জয় পরাজয়, কত সংঘাত ও সম্মিলন, এই সমস্ত বাধা বিরোধ বক্রতার ভিতর দিয়া আনন্দময় নৈপুণ্যের সহিত আমার জীবন দেবতা যে একটি অন্তরতম অভিপ্রায়কে বিকাশের দিকে লইয়া চলিয়াছেন, তাহাকে উদ্ঘাটিত করিয়া দেখাইবার শক্তি আমার নাই। সেই আশ্চর্য পরম রহস্যটুকু যদি না দেখানো যায়, তবে আর যাহা কিছুই দেখাইতে যাইব, তাহাতে পদে পদে ভুল বোঝানো হইবে। মূর্তিকে বিশ্লেষণ করিতে গেলে কেবল মাটিকেই পাওয়া যায়, শিল্পীর আনন্দকে পাওয়া যায় না। অতএব খাসমহালের দরজার কাছে পর্যন্ত আসিয়া এইখানে আমার জীবন স্মৃতির পাঠকদের কাছ হইতে আমি বিদায় গ্রহণ করিলাম। কেন এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ? রবীন্দ্রনাথ তার জীবনের ছেলেবেলা বা কৈশোর কাল অবধি বর্ণনা করলেন, তারপর আর কিন্তু তিনি তার আত্মজীবনী রচনা করলেন না। কারণ এবার তিনি সবার কবি, এবার তিনি মানুষের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। এরপর রবীন্দ্রনাথকে কতজন মনে রাখবে কি মনে রাখবে না, কি তার জীবনের কি শ্রেষ্ঠত্ব, কি মহত্ব, তার রচনার মাধ্যমে অন্যের জীবনের কি প্রভাব, সেটা রবীন্দ্রনাথ বলবেন না, সেটা আমরা বলবো, সেটা পাঠক বলবে। তাই তিনি শেষ অংশে ভারী সুন্দর করে বলছেন যে বর্ণনা করতে গেলে শুধু মাটির বিচার করা হবে, শিল্পীর বিচার করা তো হবে না। মূর্তিকে বিশ্লেষণ করলে শিল্পীর আনন্দ, যে লীলার দ্বারা শিল্পী তাকে গড়েছেন, সেটা তো শিল্পী নিজেই জানেন, বাকি লোক কি করে জানবে, শিল্পী কি করে বোঝাবে তাদেরকে। অতএব খাসমহালের দরজার কাছে পর্যন্ত আসিয়া এখানে আমার জীবন স্মৃতির পাঠকদের কাছ হইতে আমি বিদায় গ্রহণ করলাম। খাসমহলের দরজায় এসে পাঠকদের ছেড়ে দিলেন তিনি এবং বললেন, এবার তোমরাই আমাকে বিচার করো। সোনার তরীর ধান সে কি নিয়ে যাবে, নাকি ফেলে যাবে, না কি করবে, কবিকে কি নেবে? এ বিষয়ে প্রশ্নের উত্তর আর রবীন্দ্রনাথ দিলেন না। এখানেই এই জীবন স্মৃতি নামক আত্মজীবনীর সব থেকে বড় একটি গুণ। আত্মজীবনীতে মানুষ চেষ্টা করেন যে অনেকটা সময় তার এক শেষ বয়সে এসে অনেকখানি সময় তার জীবনের যা কিছু ঘটেছে তাকে দেখানোর। রবীন্দ্রনাথ মাঝপথে ছেড়ে দিলেন। তিনি বললেন, এবার আমি বলবো না আমার কথা, তোমরা বিচার করবে, তোমরা বলবে। এখানেই জীবন স্মৃতির শ্রেষ্ঠত্ব। আশা করি আমি এই শেষ পর্বে এই জীবন স্মৃতির একটি সম্পূর্ণ পাঠ এই কটি পর্বের দ্বারা বোঝাতে পারলাম। যদি আর কিছু বাকি গিয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে
একটা লাইক করে দেবেন। এছাড়াও আরো অনেক আলোচনা রয়েছে, প্লেলিস্ট দেখে নিতে পারেন রবীন্দ্র আলোচনা। আর আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, ধন্যবাদ।